ওয়েলকাম এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা সাহিত্যের ইতিহাসের সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। তো প্রাচীন বাংলার সাহিত্য বলতে আমরা যেই টেক্সটটাকে চিনি সেটা হচ্ছে চর্যাপদ। তো আগে জেনে নিই যে এই চর্যাপদের পুঁথি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন এবং তারপর এই চর্যাপদের বিষয়বস্তু কি ছিল, চর্যাপদের ফিলোসফি কি ছিল বা এর পেছনে লেখা দর্শন কি ছিল, চর্যাপদ কারা লিখেছেন, কেন লিখেছেন, এর সাহিত্যিক গুণ কি, এর লৌকিকতা কতটা এই চর্যাপদের মধ্যে আছে এবং চর্যাপদ বর্তমান যুগে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখন জেনে নিই যে বিষয়টা সেটা হচ্ছে চর্যাপদ কে আবিষ্কার করে। তো চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 1907 সালে পুঁথি সংগ্রহের জন্য নেপালের রাজ দরবারে যান এবং সেখান থেকে তিনি চর্যাচর্য বিনিশ্চয় সহকারে আরো 3টে পুঁথি পান, অর্থাৎ টোটাল 4টে পুঁথি পেয়েছিলেন। ফার্স্ট পুঁথির নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড পুঁথি তিনি যেটা পান সেটা হচ্ছে সরোজ বজ্রের দোহাকোষ এবং 3 নম্বর পুঁথি যেটা পান সেটা হচ্ছে কৃষ্ণাচার্যের দোহাকোষ এবং 4 নম্বর পুঁথি যেটা তিনি পান সেটা হচ্ছে ডাকার নব। এই 4টে পুঁথি তিনি নেপালের রাজদরবার থেকে সংগ্রহ করেন। তারপরে 1916 সালে তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি একটি বই পাবলিশ করেন, সেটির নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান এবং দোহা। এই বইটি তিনি পাবলিশ করেন। তো চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় যে পুঁথিটি পাওয়া গেছে সেখানে গানের সাথে বা গীতের সাথে বা পদের সাথে অনেকগুলো টিকা পাওয়া গেছে যেখানে গানগুলোর ব্যাখ্যা করে দেওয়া ছিল। তো পরীক্ষায় প্রায় কোশ্চেনটা আসে যে এই ব্যাখ্যাকারের কে ছিলেন, মানে এই টিকাকার আসলে কে ছিলেন। এই টিকাকারের নাম ছিল মণি দত্ত। তো যখন এই চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় পাওয়া গেল তো সেই পুঁথিতে কতগুলো পদ ছিল, তো টোটাল 46.5টি পদ ছিল যেটি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তো 46.5টি পদ কিভাবে, 46টি পূর্ণ পদ পাওয়া যায় এবং একটি পদ অর্ধেক পাওয়া গেছিল, খণ্ডিত আকারে পাওয়া গেছিল। তাই টোটাল চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় পদের সংখ্যা ছিল 46টি। এরপরে প্রবোধ কুমার বাগচি মহাশয় তিনি যখন আবার নেপালে যান তিনি একটা তিব্বতী পুঁথি আবিষ্কার করেন, ঠিক পুঁথি নয়, তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন, চর্যাচর্য বিনিশ্চয়ের তিব্বতী অনুবাদ। তো এই তিব্বতী অনুবাদে সেখানে অনেকগুলো পদ এক্সট্রা পাওয়া গেছিল, সেখানে টোটাল 51টি পদ পাওয়া যায় তিব্বতী অনুবাদ থেকে। তাই মনে করা হয় যে আসল চর্যাপদে টোটাল পদের সংখ্যা ছিল 51টি। এরপর আমরা আসি যে এই চর্যাপদগুলো আর কারা লিখেছিল, আসলে কেন লিখেছিল এই চর্যাপদ। তো চর্যাপদ আসলে লেখা হয়েছিল আমাদের এই সাহিত্য সৃষ্টির জন্য নয়, চর্যাপদ লেখা হয়েছিল যারা বৌদ্ধ সহজিয়া সাধক ছিলেন তারা তাদের এই ধর্মমতকে প্রকাশ করার জন্যই আসলে মূলত সাধন তন্ত্রের উপর নির্ভর করেই এই পদগুলো তারা লিখেছেন। এটা আসলে সাধনার এবং তন্ত্রের কিংবা তাদের ধর্মমত প্রকাশের একটা মাধ্যম ছিল। কিন্তু এর মাঝখান থেকেও আমরা অনেক সাহিত্যিক উপাদান চর্যাপদ থেকে আমরা সেই চর্যাপদের রচনাকাল সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি ও দীনেশ চন্দ্র সেন প্রমুখ ভাষাতাত্ত্বিকের মতে চর্যাপদের সময়কাল হচ্ছে খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। এবার আমরা আসি যে চর্যাপদে মোট কতজন কবির নাম অথবা কতজন পদকর্তার নাম পাওয়া গেছে। তো চর্যাপদে মোট 24 জন পদকর্তার নাম পাওয়া যায়। তাদের মধ্যে কানহপা বা কৃষ্ণাচার্যের পদের সংখ্যা ছিল সর্বাধিক, তিনি টোটাল 12টি পদ লিখেছেন। তারপর আসে ভূসুপ্পার কথা, ভূসুপ্পা তিনি টোটাল 8টি পদ লিখেছেন। এবার সেই সরহপার কথা, সরহপা লিখেছেন টোটাল 4টি পদ। তারপর আসে কুকুরিপা লিখেছেন টোটাল 3টি পদ। এই 4টি নাম সব থেকে ইম্পর্টেন্ট। এছাড়া আরো পদকর্তা আছে, যেমন হচ্ছে ডম্বিপা, লুইপা, দারিকপা, চাটেলপা এক্সেট্রা। তো এরা আসলে কারা ছিলেন, তো পণ্ডিত মহল বলছেন যে এরা ছিলেন আসলে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য বা সাধক, অর্থাৎ যারা সহজ সরল ভাবে নির্বাণ লাভ বা মুক্তি লাভ হতে চেয়েছিলেন বৌদ্ধ ধর্মে।
অর্থাৎ এই সহজিয়া সাধকরা কিভাবে আসলো আমরা একটু পরে ভালোভাবে জানবো সেই বিষয়টা। এবার আসি চর্যাপদের ভাষা নিয়ে। তো চর্যাপদের ভাষাকে কেউ কেউ বলেছে সন্ধ্যা ভাষা। আমি বলবো স্পেলিংটা একটু খেয়াল করতে, দন্তাস্ব নয় ধ্বজ ফলা আকার। এই সন্ধ্যা কথার অর্থ হচ্ছে আলো আধারী ভাষা, অর্থাৎ যেখানে আমি সম্পূর্ণ কোনো কিছু উপলব্ধি করতে পারবো না, কিছুটা বুঝতে পারবো, কিছুটা বুঝতে পারবো না, কিছুটা স্পষ্টতা থাকবে, কিছুটা অস্পষ্টতা থাকবে। এটি হচ্ছে আলো আধারী ভাষা। চর্যাপদ যখন আমরা পদগুলো পড়বো আমরা বুঝতে পারবো যে আমি বাংলা ভাষা বললেও আসলে কিন্তু আমি সম্পূর্ণ অর্থ বুঝতে পারবো না, তাই এটি হচ্ছে সন্ধ্যা ভাষা। আবার অনেকে বলছে চর্যাপদের ভাষা হচ্ছে দন্তাস্ব নয় ধয়াকার, সন্ধ্যা ভাষা। এই সন্ধ্যা কথার অর্থ হচ্ছে সম্যক ধ্যান, অর্থাৎ সাধনার মাধ্যমে আমরা এই ভাষা বা কিংবা এই ভাষায় বলা কথাগুলোকে উপলব্ধি করতে পারি। তাই চর্যাপদের এই ভাষাকে অনেকে এই সন্ধ্যা ভাষা বলে অভিহিত করেছেন। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, আমরা জানি চর্যাপদ লিখেছেন বৌদ্ধ সহজিয়া সাধকেরা। তো এই সহজিয়া কথাটা বৌদ্ধ ধর্মে কি করে আসলো সেটা সম্পর্কে আমরা একটা ধারণা জেনে নিই। বুদ্ধদেব যখন মারা যাচ্ছেন তারপরে আমরা জানি বুদ্ধ ধর্ম হীনযান আর মহাযান এই দুটো শ্রেণীতে ভাগ হচ্ছে। তো হীনযান কারা? প্রাচীন রক্ষণশীল যারা ছিল তারা ছিল হীনযান, উদার এবং প্রগতিশীল যারা ছিল তারা হচ্ছে মহাযান। তো পরবর্তীকালে এই মহাযান শাখার একটি শাখা হচ্ছে বজ্রযান, অর্থাৎ যারা সাধনার মাধ্যমে ইন্দ্রিয় শক্তি বা ইন্দ্রিয় চেতনাকে দমন করে মনকে অনেক কঠোর বা দৃঢ় বজ্রের মতো করতে পারতেন, তারাই হচ্ছে বজ্রযান। তো এই শাখাতে অনেক তন্ত্রমন্ত্রের ধারণা প্রবেশ করেছিল। তো পরবর্তীকালে এই বজ্রযানের একটা শাখা যারা এই তন্ত্রমন্ত্র সাধনাতে কঠিন আচার ব্যবহারে বিশ্বাস করতেন না, তারাই ছিল সহজযান। অর্থাৎ তারা ভাবতেন যে সহজ পদ্ধতির মাধ্যমে নির্বাণ লাভ বা মুক্তি লাভ করা যায়। তো তারা সবসময় বিশ্বাস করতেন যে দেহবাদ বা দেহ সাধনাকে। তো দেহবাদ বা দেহ সাধনা কি? তারা বিশ্বাস করতেন যে দেহের ভেতরে ব্যাপারকে যদি আমরা জানতে পারি, দেহের ভেতরে যে জ্ঞান আছে সেটাকে যদি আমরা জানতে পারি, দেহের ভেতরে যে রহস্য আছে সেটাকে যদি আমরা জানতে পারি, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যকে আমরা জানতে পারবো। তো এটাই ছিল সহজ যান যারা ছিল, বা সহজান আমরা যেটা বলি যে বৌদ্ধ সহজিয়া। তো এই সহজযানটা হচ্ছে এই সহজিয়াদের ভাবনা চিন্তার বিশ্বাসী যে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী লোক ছিল তাদেরকে আমরা বলে থাকি।